আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই পথে আমরা কতটা হাঁটছি। অনেকগুলো সংস্কার কমিশন তৈরি হয়েছে, অনেকগুলো বড় বড় সংস্কারের কথা আমরা শুনছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ, প্রশাসন, এগুলো। এর বাইরে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বর্তমানে আমরা দেখছি এক ধরনের অরাজকতা তৈরি হয়েছে। ঢাকার রাজপথে যখন তখন বিক্ষোভ, যখন তখন মিছিল। এর বাইরে ঢালাও মামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন বিষয় আমাদের আজকের আলোচনার শিরোনাম কেমন আছে বাংলাদেশ। আলোচনার জন্য আমার ডানে আছেন আবু আলম শহীদ খান, আপনি সাবেক সচিব, শুভেচ্ছা এবং স্বাগত। আছেন মোস্তফা কামাল, বিশিষ্ট সাংবাদিক, স্বাগত আপনাদের দুজনকে। আলোচনাটি শুরু করব। আবু আলম শহীদ খান, আপনার কাছে জানতে চাই, যেমন বলছিলাম, নতুন বাংলাদেশে মানুষ অনেক স্বপ্ন দেখছে, অনেক ধরনের উন্নয়নের কথা ভাবছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশের মানুষ কেমন আছে? অনেক বড় একটা প্রশ্ন যে বাংলাদেশের মানুষ কেমন আছে, সেটা মানুষরা ভালো বলতে পারবে। আপনি অলরেডি বলেছেন যে দ্রব্যমূল্য একটা ইস্যু, যেখানে মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে অস্থির। বিশেষ করে বাংলাদেশের প্রায় 12 কোটি মানুষ যারা দরিদ্র, নিম্নবিত্ত বা হতদরিদ্র, তো তারা বাজারে যে তাদের নিঃশ্বাস ফেলার মতো সুযোগ পাচ্ছে না, এবং জিনিসের দাম আমরা কমাতে পারছি না, এবং এটার জন্য সরকারের চেষ্টা আছে, চেষ্টা নাই এটা বলা যাবে না, বাট আমরা তেমন উল্লেখযোগ্যভাবে কিছু করতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগ চ্যালেঞ্জ, এবং এটা 5ই আগস্টের পর থেকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এবং আপনি যেটা বললেন, বা আমরা যেটা খবরের কাগজের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে জানতে পারি, যে প্রতিদিনই দাবি দেওয়ার মিছিল, প্রতিদিনই সংঘর্ষ, এবং 3-4 দিন আগে তো ঢাকায় 8টা জায়গায় সংঘর্ষ, এবং আপনি দেখেন ঘোষণা দিয়ে একই দিনে 8 জায়গায় সংঘর্ষ, এবং ছাত্রদের মধ্যে এই কলেজের সাথে ওই কলেজের, সেই কলেজের সাথে আরেক কলেজের। এবং যখন আন্দোলন চলছিল সবাই কিন্তু একত্রিত হয়ে, একীভূত হয়ে একসাথেই আন্দোলনটাতে ছিলেন। এখন হঠাৎ করে তাদের মধ্যে সংঘর্ষ, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে একেবারে চট দখলের মতো ঘোষণা করে দুটো কলেজ, সরদ্দি কলেজ এবং কবি নজরুল কলেজ, তাদের উপর আগে আক্রমণ হয়েছিল, এটা আমরা খেয়াল রাখতে হবে। এবং একটা ঘটনা ঘটেছিল, একজন ছাত্র মাহবুর রহমান কলেজের, উনি মারা গিয়েছিলেন ডেঙ্গুতে, এবং ডেঙ্গুতে প্রতিদিনই মারা যাচ্ছে লোকজন, তাতে তো সবগুলো হাসপাতালেই আক্রমণ হতে পারে। এখন একজন ছাত্র মারা গেলেন, তার ব্যাপারে ক্ষুব্ধতা ছিল, আলাপ আলোচনা হচ্ছিল, এর মধ্যে একটা মারামারি হয়ে গেল, সংঘর্ষ হলো, এবং তারপরে ঘোষণা দিয়ে 5-6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে 5,000-6,000 ছাত্র সুপার সানডে দিয়ে আগের দিন মারামারি, তার পরের অংশ, তাই যে সুপার সানডে এটা ঘোষণা দিয়ে আপনার, এবং তারা ঘোষণা দিয়ে গেলেন এবং একটা কলেজ একেবারে তছনছ করে দিয়ে আসলেন। তার আগে এই কলেজটাও তছনছ হয়েছিল। এগুলো কি ঘোষণা দেওয়ার পরে তো রাষ্ট্র সরকারকে সেই ব্যবস্থা নিতে হবে, যে তাদেরকে বোঝাতে হবে। প্রথম কথা হলো যে হ্যাঁ, আপনি গুলি করবেন না, আপনি আগের মতো অত্যাচার করবেন না, বাট তাদেরকে বোঝাতে হবে, তাদের সাথে আলোচনায় বসতে হবে, এবং এটা একটা শান্তিপূর্ণ সমাধান, যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। শুধু রাষ্ট্র এবং সরকার। এটা কি মানে ছাত্রদের এত অসহিষ্ণু কেন? ছাত্ররা কেন অসহিষ্ণু, ওদের সাথে তো কথা বলা যাচ্ছে না এখনই হঠাৎ করে। এটা হতে পারে যে ছাত্ররা মনে করছে যে তারাই সব কিছুর সমাধান করে ফেলবেন। তারা যেহেতু একটা বড় সমস্যার সমাধান করেছেন, বড় রাজনৈতিক সমস্যার সমাধান করেছেন, সে কারণে তারা ভাবছেন যে তারা যেভাবে মনে করেন সেভাবে সমস্যার সমাধান করবেন। একটা হাসপাতালে রোগী মারা যাবেন, সব হাসপাতালে প্রতিদিন রোগী মারা যাচ্ছে। এখন আপনি একজন রোগী মারা যাওয়ার পরে যদি আপনি বলেন যে না, আমাদের রোগীর অবহেলা হয়েছে এবং এই জন্য মারা গেছে, তো সেটাও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি সমাধানে পৌঁছতে পারেন। যদিও তদন্ত কমিশনের উপরে মানুষের আস্থা খুব কম, মানে এমন এক জায়গায় আমরা চলে গেছি যে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, কোনো আস্থা নেই, এবং আমি নিজেই এবং দলবদ্ধ হয়ে আমি নিজের সমাধান করব। এটা অ্যানোমি সিচুয়েশন আর কি, যে আপনি একা তো কিছু করতে পারবেন না, আপনার 10 জন হলেন আপনি কিছু করে ফেলবেন, আপনি 50 জন হলেন আরও বড় কিছু করে ফেলবেন, আপনি যদি 5,000 হন তাহলে তো আপনি যা খুশি তাই করতে পারবেন। সেই জায়গায় কিন্তু রাষ্ট্রটা চলে গিয়েছে। সুতরাং রাষ্ট্র কেমন আছে, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে এই সব দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ নাগরিকদের যে সুযোগ সুবিধা, তাদের যে অসুবিধাগুলো, এগুলো নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে, এবং তাদেরকে খুঁজে বের করতে হবে এর সমাধান কোন পথে, তাহলে রাষ্ট্র নিশ্চয়ই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে দুটি বিষয় জানতে চাইব। প্রথম প্রশ্নটি হচ্ছে ছাত্রদের নিয়েই জানতে চাই, যে ছাত্ররা বিক্ষোভ করছে, সংঘর্ষ করছে, অসহিষ্ণু হয়ে গেল, হঠাৎ করে ছাত্ররা খেপে যাচ্ছে, এখানে হচ্ছে যে সরকারের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে।
প্রথমত ছাত্রদের ভূমিকা আগে উল্লেখ করতে হয়। প্রথমে তারা বাছাই করেছে ঢাকার উত্তরাংশের একটি কলেজকে, তিতুমির কলেজকে। দ্বিতীয় পর্যায়ে তারা বাছাই করেছে ঢাকার দক্ষিণাংশের অর্থাৎ সর্বশেষ দক্ষিণে কবি নজরুল আর সোহরাওয়ার্দী কলেজকে। এর পরবর্তী তাদের অ্যাকশন চলে গেল ঢাকার সর্বশেষ পূর্ব দিকের অংশ কাদের মোল্লা কলেজে। এগুলো বিশ্লেষণের বিষয় আছে। কিন্তু আবার ছাত্ররা কেন অসহিষ্ণু হয়ে উঠছে একেবারে নতুন করে হয়েছে তা নয়, তাদের হাত পেকে গেছে যেটা বলা চলে। তো আবার সূত্রপাত কি নিয়ে? ন্যাশনাল মেডিকেল কলেজে একজন ছাত্রের মৃত্যু। এর মধ্যে আমরা ঢাকা কলেজ সিটি কলেজের মাঝপথে আবার আমরা কয়েকদিন কলেজের আবার বিন্যাস দেখলাম, 7 কলেজ নামলো। তাদের দাবি হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আর থাকবে তারা না, বিশ্ববিদ্যালয় হতে চায়। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া কিন্তু এই গত 3 মাসে হয়নি, সেটা আরো কয়েক বছর আগে হয়েছে। আবার এ নিয়ে তাদের আন্দোলন ছিল যে তাদেরকে যেন এটার অধিভুক্ত করা হয়। আবার আরেকটা গ্রুপকে এখন নামিয়ে দেয়া হলো। আমি নামিয়ে দেয়া হলো বলছি এই কারণে, নেমেছে বললে বোধহয় একটু কমতি থাকবে শব্দটার মধ্যে। নামিয়ে দেয়া হয়েছে যে তারা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে না, অর্থাৎ থাকবে সেটা নিয়েও আন্দোলন, থাকবে না এটা নিয়েও আন্দোলন। মাঝ বরাবর জগন্নাথ ইউনিভার্সিটি একদিন নেমেছে, তাও তাদের আবাসন সমস্যা নিয়ে। অর্থাৎ আমরা একসময় একটা শব্দ উচ্চারণ করতাম আয়নাঘর, এখন হয়ে গেছে রীতিমতো বায়নাঘর। যে যেটা বায়না করছে একটা বায়নানামা নিয়ে রাস্তায় নেমে পড়েছে। একটা পর্যায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা নির্দেশনা এসেছিল 144-এর মতো, সেটা ছিল শুধু যমুনা কেন্দ্রিক, অর্থাৎ প্রধান উপদেষ্টার ভবন কেন্দ্রিক, প্রতিদিন ওখানে। তো সেটা কমেছে, কিন্তু এরা এখন তারা মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এই ক্ষেত্রে যারা আবু আলম শহীদ ভাই যেটা বললেন, ছাত্ররা কেন খেপেছে, কারণটা কি, এটা যারা আন্দোলনের স্টেক হোল্ডার অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কিন্তু এদেরকে ভালোভাবে চেনে। যদি বলে যে চিনি না বা জানি না, সেটা বোধহয় লুকোচুরি করা হবে। তো তাদের নার্ভ বুঝতেও তাদের অন্যদের চেয়ে সুবিধা হবে। তো সেক্ষেত্রে সরকার যে দমানোর চেষ্টা করছে না, কিন্তু দমানোর শব্দটাও এখানে সুন্দর মানায় না, কারণ তারা কিন্তু অত্যন্ত স্নেহাস্পদ ওই ছাত্ররা। তো তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আয়ত্তে আনা, তার আগেই একটা ঘটনা ধরে মাঝে দিয়ে কিন্তু তারা একদিন ঢাকা শিক্ষা বোর্ডেও ঢুকে গেছে, তার উপর সচিবালয়ে ঢুকে গেছে একদিন। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু সুন্দর না, বুঝাই যাচ্ছে যে এটা কোটা বিরোধী আন্দোলন। আবার সোশ্যাল মিডিয়াতে আগের দিন পোস্ট দিচ্ছে যে আমরা জানিয়ে শুনিয়ে করছে, তারা কিন্তু লুকোচুরি করছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে কি করছে? তারা তো তাদের সহযোগী স্টেক হোল্ডার যাই বলি আমরা, তারা ইচ্ছা করলে, অবশ্যই ইচ্ছা করলে না, এটা তাদের দায়িত্ব যে তাদের দায়িত্ব নেয়া। যদি একটু বিশ্লেষণ করেন আপনি, ঢাকা মেডিকেল কলেজে যেদিন স্টুডেন্ট মারা গেল তার 3 দিন পর তারা এই ইস্যুতে আন্দোলন শুরু করলো। এটা কিন্তু কাজা নামাজ পড়ার মতো না, যে আমার নামাজ ভুল হয়ে গেছে 2 দিন পরে আবার পড়ে নিলাম বা কিছুক্ষণ পরে পড়ে নিলাম, বিষয়টা এরকম না। অর্থাৎ তাদেরকে কেউ না কেউ, তাদের আয়োজক আছে, নামিয়ে দেয়া। 2-একটাতে কিন্তু ধরাও পড়েছে। এই নামানোর পথে মাঝে দিয়ে আপনি দেখেছেন পার্বত্য অঞ্চলে আবার কেএনএফ সংঘর্ষ হয়েছে যৌথ বাহিনীর সাথে, বিশেষ করে সেনাবাহিনীর সাথে। 3 জন সেখানে মৃত্যুবরণ করেছে। সেটা দমতে না দমতেই আপনি দেখেন চট করে চলে গেছে। নামিয়ে দেয়াটাকে আপনি কোন জায়গায় ইঙ্গিত করছেন? নামিয়ে দেয়া বলছে আয়োজক আছে তাদের, তারা কিন্তু এতিম না, প্রযত্নহীন না, তাদের কেয়ার অফ আছে। সেটা সরকার জানে না, এটা মনে করা ঠিক হবে না। এই জন্য আমি উল্লেখ করতে চাই যে ঠিক পাহাড় ঘটনা শেষ, পাহাড় ঘটনা ঘটতে না ঘটতে সমতলে আসতে না আসতে আপনি চলে গেলেন গাজীপুর সাভার গার্মেন্টস। এটার মাঝপথে আবার চলে আসেন শিক্ষা বোর্ড, মাঝপথে আবার একদিন বাদ দিয়ে আনসার নিয়ে নামেন। অর্থাৎ এগুলো কিন্তু স্পষ্ট, খুব বিশ্লেষণেরও এখন সময় নাই, এখন দরকার পদক্ষেপ নেয়ার। বিশেষ করে এখন যেটা নিয়ে আমরা গত কয়েকদিন অনেকটা আফসোসের মধ্যে আছি, যে যারা নেমেছে বাজারে ধর্মীয় একটা আদলে, আমরা সেটাকে বলছি যে ইসকন বলছি, এটা ছোট্ট নাম। ইসকন নামে আসলে কোনো ব্যক্তি নাই, ইসকন নামে আসলে কোনো গোষ্ঠীও নাই, এটা একটা আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক। সেই 1966 সালে তাদের জন্ম। তাদের নাম হচ্ছে, পুরো নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। তো আমি তাদের যতটুকু খোঁজ খবর নিয়েছি, আমেরিকায় শুরু হয়েছিল। এদের কাজ চারটা কাজ, খুব সুন্দর সুন্দর কাজ। একটা হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্তি এবং চর্চা বাড়ানো, আরেকটা হচ্ছে ভগবত গীতার প্রসার ঘটানো, আরেকটা হচ্ছে ভক্তিমূলক যোগ, তারা এটাকে বলে ভক্তি যোগ। আর উল্লেখযোগ্য একটা দিক হচ্ছে শিক্ষা ও গবেষণা। এগুলো কিন্তু সুন্দর লাগে শুনতে প্রত্যেকটাই,
কিন্তু প্র্যাকটিক্যালি তারা কি করছে, প্রশ্নটা ওখানে। আমরা এসবের মধ্যে কিন্তু তাদেরকে দেখছি না গত কয়েকদিন। তাদের যিনি সামনে এলেন তিনি চট্টগ্রামে সমাবেশ করলেন, বিশাল সমাবেশ, চিন্ময় ব্রহ্মচারী, এবং আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন। বাংলাদেশ সিরিয়া আফগানিস্তান হয়ে যাবে এই ধরনের হুঙ্কারও দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা হলো। মামলাটা করেছেন বিএনপির একজন নেতা, তার নাম সম্ভবত ফিরোজ খান। 31 অক্টোবরে তিনি মামলা করেছেন, রাষ্ট্রদ্রোহ মামলা। কিন্তু মামলায় কোনো পদক্ষেপ নেওয়া হলো না। উপরন্ত যিনি মামলা করেছেন তাকে দল থেকে বের করে দেওয়া হলো। এটা লুকোচুরি কিন্তু আমরা দেখলাম স্পষ্ট। এরপর তিনি রংপুর গেলেন, রংপুরও হুমকি ধামকি দিলেন, প্রকাশ্যে ছিলেন তিনি, কিন্তু লুকাননি। মামলা করার পর ঠিক 25 দিন পরে তারে অ্যারেস্ট করা হলো যে জাতীয় পতাকা অবমাননায়। দুটার মধ্যে সম্ভবত একটু দূরত্ব আছে, রাষ্ট্র অবমাননা আর জাতীয় পতাকার অপমান, কারণ যেহেতু এটার আলাদা একটা রুল আছে জাতীয় পতাকার। আপনি দেখেন বিএনপির ভূমিকাটা কিন্তু এখানে স্পষ্ট থাকলো না, একটু লুকোচুরি থাকলো। বিএনপিতে এমন না যে তাদেরকে চেনে না, তারা কে কি করে জানে না। আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে বিএনপির ভূমিকার কথা বলছিলেন, সরকারের ভূমিকা এখানে কেমন? সরকারও কি এক ধরনের লুকোচুরি করছে না? লুকোচুরি তো রাজনীতির একটা অংশ হতে পারে। আমরা চাই না যে কেউ লুকোচুরি করুক, আমরা চাই যে সব কিছু পরিষ্কার থাকুক, এবং এই যে সব কিছু স্বচ্ছ থাকবে, জবাবদিহির মধ্যে থাকবে, এবং সব কিছু সবাই জানতে পারবে, মানে জনগণ জানতে পারবে, নাগরিকরা জানতে পারবে। এটার জন্যই কিন্তু এত বড় পরিবর্তন, এত বড় আন্দোলন। কারণ আগে লুকোচুরির মতো ছিল। তো আপনি যাকে গ্রেফতার করবেন সেই ব্যাপারে তো আপনি পরিষ্কার ব্যাখ্যা দেবেন। যেমন উনি বলছিলেন যে তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল প্রথম দিকে, এবং পরে তাকে পতাকা অবমাননার মামলা, দুইটা মামলা আলাদা। রাষ্ট্রদ্রোহের মামলাতে 121, 122, 124 এই আমাদের যে দণ্ডবিধি আছে সেখানে, এবং পতাকার যে মামলা সেটাও একটা মামলা হতে পারে পতাকা অবমাননার জন্য। সেখানেও শাস্তিযোগ্য অপরাধ 5,000 টাকা জরিমানা, 1 বছরের কারাদণ্ডের বিধান আছে। বাট দুইটা মামলা কিন্তু আলাদা। তো এখন তার বিরুদ্ধে যিনি মামলা করলেন ইনি বাদী। তো রাষ্ট্রদ্রোহের মামলাতে সাধারণত সরকারের একদম উপর লেভেলের একটা অনুমোদন নিতে হয়। কারণ রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়টা যে ধারাগুলো বললাম সেটা হলো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে বা যুদ্ধের ষড়যন্ত্র করতে হবে। এখন আমি জানি না ওই ভদ্রলোক যুদ্ধের ষড়যন্ত্র বা যুদ্ধ ঘোষণা করেছিলেন কিনা। যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ সিরিয়া আফগানিস্তান হবে না, হতে দেওয়া হবে না, এরকম বক্তব্য তো আমাদের অনেক মানুষ দেন, এবং রাজনৈতিক রিটোরিকে আমরা অনেক কথা বলি। তো সেটার মানে এই নয় যে আমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছি। সিরিয়ার তো আমরা হতে চাই না। আমি যদি এখন বলি আমি সিরিয়াও হতে চাই না, আফগানিস্তানও হতে চাই না, আমি ইজিপ্টও হতে চাই না, আমি ইরানও হতে চাই না, আমি বাংলাদেশ হতে চাই। এবং বাংলাদেশ কি হতে চাই আমি, যে কেমন বাংলাদেশ হতে চাই, সেই বাংলাদেশটা হলো যে আমাদের বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ হতে। বর্তমানের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি কিছুটা ভঙ্গুর, কিছুটা নাজুক, আমি কিছুটাই বললাম, কিন্তু এই সময়ে এসে এই গ্রেফতারটি, ওনার তো অনেক ভক্তকুল আছেন, আমরা জানি যে ওনাকে গ্রেফতার করলে একটা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে, সেটি কি সরকারের বিবেচনায় করার দরকার ছিল? আমাদের যেটা বলছেন যে ওনার যে ভক্তকুল আছে এবং উনি যে সমস্ত বড় বড় সভা করেছেন তাতে তো দেখা গেছে যে তারা অনেকেই এই সভাগুলোতে অংশগ্রহণ করেছেন, এবং বড় গ্যাদারিং, কিন্তু ছোটখাটো রাজনৈতিক দলের গ্যাদারিং না, বিশাল ভক্তকুল আছে। হ্যাঁ, এইরকম অবস্থায় সরকার এই পদক্ষেপ নেওয়ার আগে নিশ্চয়ই চিন্তা করেছেন, এটা ধরে নিতে হবে। আমরা তো বলতে পারি না সরকার চিন্তা ভাবনা না করে করছে, বাট এখন মনে হচ্ছে যে এটা না করলে কি হতো, না করলে কি কোনো বড় কোনো ক্ষতি হতো কিনা রাষ্ট্রের, সেটা চিন্তা করার দরকার ছিল। আপনি এখন যেভাবে করছেন তাতে তো কিছুটা দুর্ঘটনা ঘটলো, কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো, এবং উনি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, উনি পালিয়েও যান নাই যেটা উনি বললেন। তো আপনি রাষ্ট্র হয়তো নতুন করে চিন্তা করে দেখতে পারতো যে আমরা এই অ্যাকশনে যাবো, কিন্তু এটা চিন্তা করার অবশ্যই সুযোগ ছিল। বাট আমি নাগরিক হিসাবে বলতে পারি যে আরও ভালোভাবে, আরও গভীর চিন্তা করার প্রয়োজন ছিল, আমরা এত দূর নাও যেতে পারতাম। কারণ ইসকন কিন্তু একটা আন্তর্জাতিক সংস্থা, যদিও বলা হচ্ছে যে ওনাকে ইসকন থেকে 6 মাস আগে বহিষ্কার করা হয়েছে, গত জুলাই মাসে বা জুন মাসে সম্ভবত, কিন্তু বাংলাদেশ পার্ট তাকে বহিষ্কার করেছে, আন্তর্জাতিক পার্ট তাকে বহিষ্কার করেনি। এবং যে সমস্ত কথা বলা হলো যে ইসকন এই কাজ করতে চায়, এর বাইরে তারা কি করছে এটা নিয়ে আলোচনা হতে পারে। একটা নির্মূল বা নিষিদ্ধ করার দাবি উঠছিল গতকালকে, এবং কোর্টে এটা নিয়ে একটা মামলাও হয়েছিল। হাইকোর্ট সম্ভবত আজকে সরকারের জবাবে সন্তোষ প্রকাশ করেছেন। দেখেন, কোনো কাউকে যদি নিষিদ্ধ করেন, নিষিদ্ধ করা কোনো সমাধান না,
এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এই নিষিদ্ধ করার রাজনীতি বা নির্মূল করার রাজনীতি বা নিষিদ্ধ করা এবং নির্মূল করার যে সরকারি প্রচেষ্টা বা রাষ্ট্রকে ব্যবহার করে যে প্রচেষ্টা, সেটা কখনো সফল হয় না। যেটা হতে হবে সেটা হলো যে আপনি তার যে কোনো শক্তি, অপশক্তি হোক বা যে কোনো শক্তি যখন কোনো কাজ করে, সেই কাজটাকে যদি আপনি মনে করেন যে এই কাজটা ঠিক হচ্ছে না, আপনি আপনার কথাবার্তা নিয়ে, আপনার বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবেন। ইসকনের ব্যাপারে আমরা হিন্দু সম্প্রদায়ের কাছে যেতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু প্রায় 2 কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, 2 কোটি মানুষ। সুতরাং এইটা চিন্তা করে আমাদের সেই সম্প্রদায়ের কাছে বলতে হবে যে ভাই, ইসকনের এইসব কাজ করার কথা, কিন্তু ইসকন, এই যে এই ভদ্রলোক বা ইসকনের কতিপয় নেতা অন্যরকম কাজ করছে, এটা আপনারা জানুন, দেখুন এবং আপনারাই বিচার করুন যে আপনারা ইসকনকে কতটা সহায়তা করবেন, সেটাই পদ্ধতি হওয়া উচিত। অনেক ধন্যবাদ। মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাই, এই বিষয়টি নিয়ে কথা বলবো। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে, তার ব্যাপারে তো সরকার, দেশ, জনগণ কারো কাছে ছাড় নেই, থাকা উচিত নয় নিশ্চয়ই। কিন্তু কি ধরনের রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে বা এটি রাষ্ট্রদ্রোহিতা পর্যায়ে কিনা, সেটি আগেই পর্যালোচনা না করে এই ধরনের একটি অ্যারেস্ট করা, এবং ভারত যেখানে আমাদের প্রতিবেশী দেশ, তারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে সবসময় একটু কনসার্ন আছে। বর্তমান 5ই আগস্টের পরে আরও বেশি সেটা আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু বিবৃতিও দিয়েছে ইতিমধ্যে, ভারতের এক জায়গায় মশাল মিছিল পর্যন্ত হয়েছে। তো সবকিছু মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন আপনি? পরিস্থিতিটা এখানে ভারতের ভূমিকা আরেকটু পরিষ্কার হয়ে গেছে, নইলে আমরা কিছু প্রশ্নের মধ্যে হয়তো বা ঘুরপাক খেতাম। তাকে তার সংগঠন থেকে বলা হয়েছে, তাকে 5-6 মাস আগে বহিষ্কার করা হয়েছে। সেটা কখন বলা হয়েছে? যখন তারাও থাকলেন তার সমাবেশে চট্টগ্রামে, রংপুরে। সমাবেশ পর্যন্ত বলেননি যে তিনি আমাদের নন। কোনো অঘটন ঘটার পর, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে, প্রথমে অস্বীকার করা হয়। যদি দেখে যে সুবিধা করতে না পারে, পরে বলে যে ও তো বহিষ্কার। এই যে অস্বীকার আর বহিষ্কারের এই চাতুরি, এই ক্ষেত্রে মোটেই মানায় না। এটা কিন্তু স্পর্শকাতর বিষয়। তারা বলছেন তাকে বহিষ্কার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এবং বিজেপি স্পষ্ট করে বলছে যে তিনি ইসকনের মুখপাত্র, এবং নামের সাথে প্রভু যোগ করা হয়। প্রভু অত্যন্ত ভক্তিমূলক শব্দ। তো আপনি বৈপরীত্য এখানে দেখেন স্পষ্ট। একদিকে ভারতের ভূমিকায় অস্পষ্টতা অনেক দূর করে দিয়েছে, যে তিনি আসলে কে, তিনি আসলে কি, তিনি কি করতে চান বা কি করেছেন, এগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় আনতে হয় বিষয়বস্তুর প্রাসঙ্গিকতায়, যে একসময় একটা পার্টি গজিয়েছিল বাংলাদেশে, নাম হচ্ছে আল্লাহর দল। এই আল্লাহর দল কে, ওরা কোথায় থাকে কেউ জানে না, কিন্তু জুব্বা পরে, দাড়ি যুক্ত, খুব লম্বা পাঞ্জাবি, টুপি অথবা পাগড়ি পরে তারা নামে। তো একটা সময় দেখা গেল যে কেসটা ধরা পড়েছে বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থার কাছে। তারা দেখলেন যে জগদীশচন্দ্র পান্থ, অর্থাৎ জেসি পান্থ নামে যে ভদ্রলোক আমাদের এখানে দায়িত্বরত ছিলেন হাই কমিশনে, যেহেতু তিনিও অত্যন্ত সুশ্রমণ্ডিত, তিনিও পাগড়ি পরে ওই আল্লাহর দলে ঢুকে যাচ্ছেন। গোয়েন্দা সংস্থার নজরে আসার ঘণ্টা খানেকের মধ্যে আল্লাহর দল নামের এই দল হাওয়া হয়ে গেল। কোনো অ্যাকশনে যেতে হয়নি, অর্থাৎ অ্যাকশনের সময়টুকুও পাওয়া যায়নি। এবারও কিন্তু আমরা আলামত দেখছি। সব ইসকন মানে হিন্দু না, সব হিন্দু মানে ইসকন না। এই ইসকনের কিছু ঘটনা আমরা আগে দেখেছি। আমাদের যিনি প্রধান বিচারপতি ছিলেন এস.কে. সিনহা, তাকে নিয়ে যখন অঘটন ঘটল, কেউ কেউ অপেক্ষায় ছিলেন যে ইসকন কি করে, কারণ তিনি ওই গোত্রভুক্ত মনে করা হতো। তাদের কোনো সাউন্ডও আমরা পাইনি, তারা কোথাও আছেন কিনা ওইটা টের পাইনি। কিন্তু গত কয়েকদিন তারা এমন কি পেলেন বা এমন কি ঘটলো যে তারা অ্যাক্টিভ হয়ে গেলেন। আবার ভারতের যে প্রতিক্রিয়া, বড় হুঙ্কার আছে ওখানে। সীমান্তে তারা নামবেন, মালামাল আসতে দেবেন না বাংলাদেশে, রীতিমতো বিদ্রোহ। তার মানে কি? ওনার কথাই তারা বলছেন, যেহেতু তার পক্ষ নিয়ে বলছেন। আবার এই ফাঁকে দেখা গেল হঠাৎ আওয়ামী লীগের তৎপরতা, ইসকনের এই নেতাকে ধরার অপরাধে তারা একটা বিবৃতি দিলেন। এতে করে বিষয়টা কিন্তু অত্যন্ত সন্দেহ যেমন বাড়ছে, জটিলতাও বাড়ছে, আশঙ্কাও বাড়ছে। আর এইরকম সময়ে এসে দেখি না কি হয়, দেখি না কি হয় এর সময়টা কিন্তু এখন আর নেই। এই সময় একদম পদক্ষেপ নেওয়া জরুরি। এটা ছোট্টখাট্ট বিষয় নয় যেটা মেডিসিনে সারবে বা ঝাড়ফুঁকে সারবে অথবা হেদায়েতি কাজে সারবে। এটা অবশ্যই একটা সার্জিক্যাল কেস। শহীদ খান, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বলছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, বিএনপির মহাসচিব তিনি বলেছেন অস্থিরতা, সাম্প্রদায়িক সহিংসতা থেকে আমাদের বের হতে হবে। আমরাও যেটি বলছি, পরিস্থিতি যেখানে আছে এটি কি আমরা দ্রুত বের হতে পারবো? আপনার কি মনে হচ্ছে? দ্রুত বের হতে পারবো কিনা সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু বের হতে হবে।
এবং দ্রুতই বের হতে হবে। পারবো কিনা আমরা তো প্রায় 4 মাস হয়ে গেল শুনছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গায় নেই, তাদের মনোবল ফিরছে না। মানে মনোবলটা ফিরবে কবে? মনোবল ফেরার জন্য কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাজ করা হচ্ছে? আপনি যখন সরকারের দায়িত্ব নেবেন বা যিনি নেবেন আর কি, বা যারা সরকার গঠন করবেন, সরকারের দায়িত্ব হলো এই মনোবল ফিরিয়ে আনা। সেই মনোবল তো আমরা এই টেবিলে বসে আলোচনা করে ফিরিয়ে আনতে পারবো না। সুতরাং এইখানে যে মনোবল ফিরিয়ে আনতে হবে এইসব কথা বলে তো লাভ নেই। মনোবল ফিরিয়ে আনতে হবে এবং মনোবল ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় সেটা আপনি করবেন। সেটা করলেই কিন্তু আপনি আপনার কাজটা করতে পারবেন। এখন সরকার বা স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় আছে বা যারা এটা পরিচালনা করছেন, তারা মনোবল ফেরানোর জন্য কি করছেন, কিছু তো করছেন, এটা দেখা যায়, কিন্তু মনোবল ফিরে আসছে না। তার মানে কোথাও গ্যাপ আছে, তো সেই গ্যাপটা খুঁজে বের করতে হবে। আমরা তো আজকে মনোবল ফেরানোর আলোচনায় নাই, কিন্তু মনোবল ফিরিয়ে আনা যাচ্ছে না, অথবা তারা যখন যাচ্ছেন তারা যে অ্যাকশন নেওয়া দরকার, যখন যে অ্যাকশন নেওয়া দরকার সেই অ্যাকশনটা তারা নিচ্ছেন না। এই কারণে হতে পারে যে তারা আগের মতো দমন পীড়নে বিশ্বাস করেন না। খুব ভালো কথা, আমি দমন পীড়নে আমিও বিশ্বাস করি না, কিন্তু আপনি যে কাজটা করতে যাচ্ছেন, আপনি প্রথম আলোর সামনে গরু জবাই করতে যাবেন, ওখানে একজনকে জবাই করে হত্যা করবেন, এই কলেজে যে একটা কলেজকে একেবারে ভেঙে চুরে দিয়ে আসবেন, আর আমরা আপনাকে দমন পীড়ন করব না বা আমরা আপনাকে বাধা দিব না এবং বাধা দিয়ে আপনাকে বিরত করব না, এটা তো হতে পারে না। সুতরাং আমাদেরকে বিরত না করাও তো এক ধরনের বিরত করতে হবে। বিরত না করা মানে এক ধরনের লেজেসফেয়ার হয়ে যাবে, তাই না? তখন মাচ্ছান্নের মতো অবস্থা, যে যা ইচ্ছে, ওই যে উনি বললেন বায়না, আয়না ঘরের জায়গায় এখন বায়না ঘর তৈরি হয়েছে, সবাই সবার বায়না নিয়ে রাস্তায় নেমে পড়ছে, এবং যে কোনো বায়না নিয়ে রাস্তায় নেমে পড়লে মনে করা হচ্ছে তারা খুব শক্তিশালী, তাদেরকে হাত দেওয়া যাবে না। নো, রাষ্ট্র সরকারের দায়িত্ব হচ্ছে দেশের জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদেরকে বাধা দেওয়া, বিরত করা দুষ্কৃতিকারীদের, এবং সেটা করতে পারবে। এরা সবাই দুষ্কৃতিকারী। যারা প্রথম আলোর সামনে যে গরু জবাই করছে এরা দুষ্কৃতিকারী, যারা আইনজীবীকে হত্যা করেছে দুষ্কৃতিকারী, যারা রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করে এগুলো দুষ্কৃতিকারী, আইন ভঙ্গকারী। সুতরাং তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনাটি শেষ করছি আমরা। বাংলাদেশ কেমন চলছে এই প্রশ্নে প্রত্যেকটি মানুষ প্রত্যেকদিন সকালে ভাবে যে আজ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই ভালো হবে, আজকের সকালটা নিশ্চয়ই সুন্দর হবে। সেই সুন্দর সকালের প্রত্যাশায় আমরা আছি। সরকারের পদক্ষেপগুলো মানুষ দেখতে চায়, আইন শৃঙ্খলার ব্যাপারে, দ্রব্যমূল্যের ব্যাপারে, এবং জনগণের অনেক প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গাটি যখন সরকার ধরতে পারবে এবং আরও ভালোভাবে পদক্ষেপ নিতে পারবে, তখন নিশ্চয়ই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।